যে কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এই হামলায় কেন হলো, হামলাটাকে আটকানো কেন গেল না, এটাকে আগে আপনাদেরকে জানতে হবে। হামলা না হয়, হামলা হলে আটকানোর দায়িত্ব কার? কেন্দ্র সরকারের। কারণ কাশ্মীরের নিজস্ব যে পুলিশ আছে, পুলিশের ক্ষমতা তার হাতে নাই। 355 সম্ভবত আর্টিকেল 355 অনুযায়ী এটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তর এটাকে কন্ট্রোল করে। পুলিশিং পাওয়ারটা স্টেটের হাতে থাকে না, সেন্ট্রালের হাতে থাকে। যে কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে কিভাবে প্রায় 2 ঘন্টা ধরে এই হত্যাযজ্ঞ চালাতে সক্ষম হলো বর্বরোচিত জঙ্গিরা, এই বর্বরোচিত হামলা চালালো জঙ্গিরা, এটা কটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সাথে সাথে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে কটা প্রশ্ন তো আমাকে করতেই হবে, যার জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে, যার জবাব অমিত শাহকে দিতে হবে, যার জবাব মোদিজিকে দিতে হবে, যার জবাব ভারত সরকারকে দিতে হবে। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি কোনো জায়গায় সেনা থাকে, সেই জায়গাটির নাম হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে আমরা অনেকে ঘুরতে গিয়েছি, বাচ্চাদের হাতে খেলনা বন্দুক যদি কেউ নিয়ে যায়, সেটাও নিয়ে যেতে দেয় না, কেড়ে রেখে দেয়। সেখানে কিভাবে আসলো, ধর্ম জিজ্ঞাসা করে করে 25-26 জনকে খুন করে আবার গায়েব হয়ে গেল, এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। নিশ্চিতভাবে ডাল মে কুছ কালা হে। তাদের আসার সহযোগিতা কে করলো? যে কাশ্মীরে ওই যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে পাকিস্তান বর্ডার 300 কিলোমিটার প্রায়, তাহলে 300 কিলোমিটার দূর থেকে আসলো বড় বন্দুক নিয়ে। আমার হিন্দু ভাই, হ্যাঁ হিন্দু ভাইকে ধর্ম দেখে মেরেছে ভাই, এটা কোনো অস্বীকার করার জায়গা নয়, সত্যটা স্বীকার করতে হবে। কিন্তু আসলো হিন্দু ভাইদের ধর্ম জিজ্ঞাসা করলো, গুলি করলো, আবার গায়েব হয়ে গেল। সেই মালগুলো কোথায়? সেই সমস্ত মানবতা বিরোধী, সমাজ বিরোধী, শুধু কাশ্মীরের মানুষের দুশ্মন নয়, ভারতবর্ষের প্রতিটা মানুষের তারা দুশ্মন, ওই ভারতবর্ষের তারা শত্রু, তারা কোথায় গেল খুঁজে বার করতে হবে না? কিন্তু তা নিয়ে প্রশ্ন হচ্ছে না। শুভেন্দু বাবু কদিন খুব চিৎকার করছিল যে কাশ্মীরের 26 জন হিন্দুকে মেরেছে, এর জবাব আমাদের নিতে হবে। অবশ্যই কাশ্মীরের কেন 26 জন হিন্দুকে খুন করলে এর জবাব তো শুভেন্দু অধিকারী দলকেই দিতে হবে। উনি প্রথম দিকে খুব চিৎকার করছিলেন, তারপর থেকে আমরা বলতে লাগলাম, যেই মোদিজি হিন্দু খাতরে মে বলে হিন্দুদেরকে ভোট চাই, হিন্দুরা আমাকে ভোট দাও, আমি হিন্দুদেরকে বাঁচাবো বলে ক্ষমতায় আসলো, সেই বিজেপির আমলে কিভাবে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম, কারণ ইতিপূর্বে শিখ হওয়ার জন্য, ধর্মে শিখ হওয়ার জন্য খুন হতে হয়েছে, ধর্মে মুসলমান হওয়ার জন্য খুন হতে হয়েছে, আদিবাসী হওয়ার জন্য খুন হতে হয়েছে, খ্রিস্টান হওয়ার জন্য খুন হতে হয়েছে, দলিত হওয়ার জন্য খুন হতে হয়েছে। কিন্তু এই ধরনের জঙ্গি এসে তুমি হিন্দু কি মুসলমান বেঁচে খুন করার ভারতবর্ষের ইতিহাসে ছিল না। প্রথমে ভারতবর্ষের ইতিহাসে এটাই হলো যে বিজেপির আমলে, যে বিজেপি হিন্দুকে সুরক্ষা দেবে বলে ক্ষমতায় আসলো, সেই বিজেপির আমলে কেন আমার 26টা নিরীহ হিন্দু ভাইকে খুন হতে হলো, এর জবাব আমরা সকলে মিলে সর্বপ্রথম শুভেন্দু অধিকারীর কাছে চাইছি, তারপরে পরেই বিজেপির নেতৃত্বের কাছে চাইছি, ভারত সরকারকে বলছি উত্তর আপনাকে দিতে হবে। ভাই উনি বলেছিল হিন্দুকে বাঁচাবো, আমাকে ক্ষমতা নিয়ে আসো। অনেক হিন্দু ভাই ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে, হিন্দু বাঁচলো না মরলো ভাই? এ বলুন, কাদের আমলে মরেছে? বিজেপির আমলে। যে বিজেপি বলেছে হিন্দু বিপদে আছে, আমাকে ভোট দাও, আমি হিন্দুকে বিপদ মুক্ত করব, তাহলে ফেলিওর হয়েছে তো। যখনই এটা বলা শুরু করেছি, শুভেন্দু অধিকারী ওটা বলা বন্ধ করে দিয়েছে যে হিন্দুকে কেন মারা হলো জবাব দাও। প্রশ্ন তো আমরা করব, স্লোগান আমরা তুলবো, আমার প্রতিবেশী ভাইকে কেন খুন করলো, এর জবাব অপদার্থ সরকারকে দিতে হবে। কেন অপদার্থ সরকারের দায়িত্ব ছিল আটকানোর? যেভাবে আমরা প্রশ্ন তুলছি, এই আপনার এই মহেশতলা থেকে শুরু করে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক যে হিংসার ঘটনা ঘটলো, এর সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। কারণ এই ধরনের না ঘটনা ঘটে, তার জন্যই তো পুলিশ প্রশাসন। তাহলে পুলিশ প্রশাসন নাকে তেল দিয়ে কি ঘুমাচ্ছিল? একটা দাঙ্গার মতো পরিস্থিতি হয়ে গেল কিভাবে? ঠিক যেভাবে আমরা মহেশতলার ঘটনার জবাবদিহি করছি রাজ্য প্রশাসনকে, জানতে চাইছি, মমতা ব্যানার্জির কাছে জানতে চাইছি, ঠিক
ঠিক একইভাবে আমরা দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছি, জানতে চাইছি, উত্তর দিতে হবে কিভাবে কাশ্মীরের পেহেলগাঁওতে ওই ধরনের অ্যাটাক হলো। আপনারা জানেন যে আপনার সমীর গুহ নামে একজন আমাদের পশ্চিমবাংলার 3 জনকে খুন করেছিল। তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম, তার কাছে গিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলেছি। কথা বলে জানতে পারলাম প্রায় 2 ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে। তাহলে 2 ঘন্টা পরে ওখানে ফোর্স কেন আসলো? যে কাশ্মীরের 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, 2 ঘন্টা টাইম লাগলো কেন? হয় আমাদের ফোর্সের কাছে খবর যায়নি, আর নালে আমাদের ফোর্সকে আসতে দেয়নি, আটকে দিয়েছে। তাহলে এটা খুঁজে বার করতে হবে, তদন্ত করতে হবে কে আমাদের ফোর্সকে আটকালো। তদন্ত করতে হবে কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূরে কিভাবে ওই জঙ্গিগুলো আসলো, গাদ্দার কারা, কোন গাদ্দারদের সহযোগিতা নিয়ে ওরা ওই বর্ডার পার করে ভারতবর্ষের জমিনে 300 কিলোমিটার ঢুকে আমার 26টা নিরীহ নাগরিককে খুন করে আবার গায়েব হয়ে গেল। ওই গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে না? আমরা এই মঞ্চ থেকে আওয়াজ তুলছি ভারত সরকারের কাছে, ওই সমস্ত গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে, যাদের গাদ্দারির জন্য নিরীহ নাগরিককে খুন হতে হয়েছে। তাদেরকে 6 মাসের মধ্যে খুঁজে বার করে বিচার করে প্রয়োজনে ফাঁসিতে টাঙাতে হবে। ভারতবর্ষের মানুষের এটা দাবি করছে। সাথে সাথে ওই সমস্ত জঙ্গিগুলো কোথায় গেল? যারা আসলো, ধর্ম দেখে গুলি করলো, খুন করলো, আবার গায়েব হয়ে গেল। তারা যদি পাকিস্তানে যায়, আফগানিস্তানে যায়, বাংলাদেশে যায়, বা এখন ভক্তদের বড় দাদু হয়ে গেছে কে জানেন তো? কে? ট্রাম্প দাদু। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ভক্তদের দাদু। ওই দাদুর কোলে উঠে বসে থাকলে ওকে খুঁজে বার করতে হবে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ওই বর্বরগুলোকে খুঁজে বার করতে হবে, তাদেরকে ভারতবর্ষে নিয়ে এসে ভারতবর্ষের আইনে বিচার করে 6 মাসের মধ্যে ওদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই শাস্তি যাবজ্জীবন নয়, ফাঁসিতে টাঙাতে হবে। কারণ যাবজ্জীবন হলে ও ভাত ডাল যাই খাবে, আমাদের এই ট্যাক্সের টাকা সে অন্ন ধ্বংস করবে। ওকে ফাঁসিতে টাঙাতে হবে। সহমত তো নাকি ভাই? সহমত তো নাকি? কিন্তু এটা বিজেপি কেন বলছে না? বিজেপি এই আমার 26টা ভাইয়ের লাশকে নিয়ে ওরা রাজনীতি করার চেষ্টা করছে। প্রথম ওরা অপদার্থ, ওরা ব্যর্থতার জন্যই আমার দেশের নাগরিককে খুন হতে হলো। আর এই ব্যর্থতাকে ওরা মানে মানতে হবে ওদেরকে, একটা ওদের ট্যালেন্ট আছে বিজেপির, ওদের প্রত্যেকটা ব্যর্থতাকে ওরা এমন ভাবে মার্কেটিং করে ওটা ওদের ভোটের ক্ষেত্রে লাভ করিয়ে দেয়। ব্যর্থ হলো ওদের ফোর্স, মানে সেন্ট্রাল ফোর্স আটকাতে পারেনি, কিন্তু ওটাকে নিয়ে এমন ভাবে মার্কেটিং করছে ভোটে ওরা প্রভাব ফেলবে। ঠিক 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, মনে আছে আপনাদের? মনে আছে? তখনও হই হই করেছিল। 6 বছর হতে চলছে, এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি। মানে কি? কে 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে আমার 40টা সেনাকে শহীদ করলো, আধা সামরিক বাহিনীর লোক জওয়ানকে শহীদ করলো, এখনো তার তদন্ত শেষ হলো না। এটা তদন্ত কবে শেষ হবে বলতে পারছি না, কিন্তু আমাদেরকে আওয়াজ তুলে যেতে হবে, প্রশ্ন করতে হবে যে তুমি বলেছিলে হিন্দুকে বাঁচাবো বলে ক্ষমতায় আসলে, আর হিন্দুরাই তোমার আমলে আক্রান্ত কেন? এর জবাব তোমাকেই দিতে হবে, কারণ তুমি হিন্দুকে বাঁচাবার কথা বলেছিল। আর আমার রাজ্যে ফিরে আসুন, মুসলমানকে বাঁচাবার স্বপ্নকে দেখিয়েছিল 2011 সালের আগে। ওয়াকাফ সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে, চাকরিতে মুসলমানরা বৃদ্ধি পাবে, মুসলিম মহিলারা এম্পাওয়ার হবে, স্বাবলম্বী হবে, মুসলিম ছেলেপুলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, অনেক গল্প শুনিয়েছিল। আজকে 14 বছর এই সরকারটা চলছে, আপনারা অনেক বুথের মানুষ আছেন, আস্তে আস্তে দেখছিলাম মাইক তো অনেক দূরে লাগিয়েছে। ঠিক কাজ করেছো, অনেকে ভয়ে আসতে পারে না, ঠিক কাজ, দারুণ কাজ করে, বুদ্ধিমানের কাজ করেছে। অ্যাডভোকেটকে আমি ধন্যবাদ জানাবো, একটা বুদ্ধিমানের কাজ করেছে। আর উকিল সাহেবদের তো বুদ্ধি একটু বেশি হয় আমাদের থেকে, তাই না? তো এইটা খুব ভালো কাজ করেছে। অনেকে ভয়ে আসলে চমকাবে ধমকাবে, ও বাজারে বসেই শুনছে যে ভাইজান দিচ্ছে, ওখানে হাসছে মনে মনে, ঠিক কাজ করছে। তো বাজারের মানুষ শুনছে। তো 2011 সালের আগে কি বলেছিল? মুসলমানরা বিপদে আছে, মুসলমানকে আমি বিপদ থেকে উদ্ধার করবো, আমাকে ভোট দাও। মুসলমানরা ভোট দিয়েছে, বিপদ থেকে উদ্ধার হয়েছেন? হলে বলবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা এত মার্কেটে মাইক আছে, আপনার এলাকায় নতুন বুথে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কেউ বলতে পারবেন? উল্টে পশ্চিমবাংলায় 8,500 স্কুল বন্ধ হতে চলেছে। 8,500 স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে? আসবার সময় মাছ বাজার দেখছিলাম, ওই মাছ বাজারে যারা মাছ বিক্রি করে তার ছেলের হবে, যে টোটো চালাই, অটো চালাই, সবজির দোকান, চায়ের দোকান, মায়েরা যারা গরিব মানুষ, যারা আর্থিকভাবে দুর্বল,
মাসে 1000 টাকা 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার আমরা নিচ্ছি, গরিব বলেই তো নিচ্ছি নাকি? বড় লোক হলে নিতাম কি? তাদের ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস হবে, কারণ এরাই ছেলেপুলেরাই তো প্রাইমারি স্কুলে যায়। আপার প্রাইমারি থেকে বড় লোকের ছেলেরা পড়ে, সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। তাহলে এই 8000 8500 স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে? গরিব মানুষের হবে। আর 8500 স্কুল যেগুলো বন্ধ হচ্ছে সেখানে দেখুন ম্যাক্সিমাম মাইনরিটি এলাকা, দলিত এলাকা, আদিবাসী এলাকায় নমশূদ্র ভাইরা যেখানে বেশি থাকে, যেখানে আদিবাসী ভাইরা বেশি থাকে, যেখানে মুসলমান ভাইরা বেশি থাকে। ক্ষতি কার করছে? গরিব মানুষের করছে। 2011 সালের আগে গল্প দেখিয়েছিল মুসলমান বিপদে আছে, ক্ষমতায় নিয়ে আসো, মুসলমানকে বিপদ উদ্ধার থেকে উদ্ধার করব। উদ্ধার তো দূরের কথা, মুসলিম মহল্লাতে পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। ভুল বলছি নাকি? মদের দোকান লিগাল ইল্লিগাল বুতে বুতে হয়ে গেছে। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বুতে বুতে হয়নি, বুতে তো দূরের কথা অঞ্চলে হয়নি। তা আমাদেরকে ভাবতে হবে, একজন হিন্দু ভাইদের বোকা বানাচ্ছে আর অন্যজন মুসলমান ভাইদের বোকা বানাচ্ছে। একজন বোকা বানিয়ে ভারত দেশ চালাবার দায়িত্ব নিয়েছে, আর একজন বোকা বানিয়ে রাজ্য চালাবার দায়িত্ব নিয়েছে। যখন ওই হিন্দু মুসলমান বুঝে যাবে এদের খেল, এদেরকে টেনে নামিয়ে দেবে। তবে বুঝতে পেরে যাচ্ছে কিন্তু, কারণ যে জীবনে ব্যাটে হাত দেয়নি, ব্যাট বলে হাত দেয়নি, ক্রিকেট খেলেনি, সে এখন আইসিসির টপ পোস্টে বসে গিয়েছে। আর আপনার পাড়ার হিন্দু ভাই যাকে স্বপ্ন দেখাচ্ছিল 2014 সালের আগে, তুই আমাকে ভোট দে, তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব, তার ব্যবসা তলানিতে চলে যাচ্ছে। এই সামনে মাছবাজার আমি পার করে এলাম তো নাকি? মাজারের ওই আশপাশটায় মার্কেট আছে তো, খোঁজ নিয়ে দেখুন, বা আপনারাই বলুন না, যত দিন যাচ্ছে আপনাদের বিজনেসের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? একটু বলুন আপনারা। পিছন দিকে যাচ্ছে বিজনেস। আমি দায়িত্ব নিয়ে বলছি। এখন খাটতে হচ্ছে বেশি, শ্রম বেশি দিতে হচ্ছে, মজুরি কম পাচ্ছেন। একটা সময় যে ব্যবসাটা ছিল এখন তার আরো কম্পিটিশন বেড়ে গেছে, এখন লাভ কম হচ্ছে, সময় বেশি দিতে হচ্ছে। ভুল বলছি নাকি আমি? কিন্তু দেখুন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে বলেছিল 2014-তে। আমি মুসলমানদের পাট্টা রেখে দিচ্ছি, আমি হিন্দু ভাইদের পাট্টাতে আসি আগে। তো বলুন, আপনার পাড়াতে বা এখানে অনেকে আছে, রাম কাকার ছেলেটা 2014 সালের আগে যে অবস্থায় ছিল, এখন দেখুন তার থেকে খারাপ অবস্থায় চলে গেছে। আর অমিত শাহজির ছেলেকে দেখুন, জীবনে ব্যাট বলে হাত দেয়নি, আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে। এই হিন্দুকে বাঁচাতে এসেছিল। আমার পাড়ার হিন্দুটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। আর যে নেতা হিন্দুকে বাঁচাতে এসেছিল, সেই নেতার ছেলের ব্যবসায় 15,000 গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে হিন্দুকে বাঁচাবার নামে নিজের বিজনেসটাকে ঠিক এগিয়ে নিয়ে চলে গেল। আর 2011 সালের আগে আমাদের প্রিয়, প্রাণ প্রিয়, চোখের মণি, আর যা পারবে সব লকআপ লাগিয়ে দিচ্ছ, লাগাও। যখন বলবে বুঝবে চাচা বেলা হলে, বুঝতে পারছেন না এখন কি করছে? ধর্মনিরপেক্ষ দেশ, কোনো ধর্মের মানুষকে এইভাবে কাজ করা যায় না। এখন উনি জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠাচ্ছে। এবারে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এটা। কালকে কোনো মুখ্যমন্ত্রী যেতে বলে কুরবানির গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠাবো, এটা মেনে নেবে কি? উচিত হবে? হবে কি? কোনোদিন হবে না এটা। কারণ কুরবানির গরুর গোশ সবাই পছন্দ করে না। অনেকের ধর্মীয় বিশ্বাস এর কথা বলবো না, ধর্মে অনেক চর্চা আছে, বিতর্কে আমি যাব না। অনেকে গোমাংস খায় না, কারণ ওটা একটা ধর্মীয় ব্যাপার থাকে। আবার কুরবানি দিলে পাঠালে আরো বেশি ব্যাপার, ধর্মীয় ব্যাপার, নিয়ে যাবে কি কেউ? উচিত হবে কি? ঠিক যেমন ওটা উচিত হবে না, তাহলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বিভিন্ন ধর্মের মানুষ পশ্চিমবাংলায় বাস করে, আপনি প্রত্যেকের বাড়িতে প্রসাদ পাঠাচ্ছেন কি করে? বুঝতে পারছেন না? এই ব্যর্থতা ঢাকার জন্য এই কাজ করছে, ব্যর্থ হয়েছে। 2011 সালের আগে পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু 12,000 টাকা ঋণ ছিল। আর 2025 সালে প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে 60,000 টাকার বেশি ঋণ হয়ে গেছে। ও কালকে তো ক্ষমতা থেকে চলে যাবে, বাংলাটাকে ধ্বংসের দিকে কে নিয়ে যাচ্ছে? এবার আপনি বলবেন আপনার মাথার ঋণ কেন? আমি বয়ে গেছে বাড়লো ঘোড়ার ডিম, আপনি জানেন না এই দামের মালের দাম বাড়বে, ওখান থেকে ঋণ মুকুব করানোর জন্য তোলা হবে। অর্থাৎ আপনি সরষার তেল কিনবেন আজকে 100 টাকা কিলো, কালকে 150 টাকা হয়ে যাবে, কারণ এই 50 টাকা তুলছে, হয়তো ঋণ মুকুব করবে। তাহলে ক্ষতি কি হবে? আপনারা হবে। 2011 সালের আগে গল্প দেখিয়েছিল হিন্দু মুসলমান বিপদে আছে, মুসলমানরা ঢালাই ভোট দিল। মুসলমান কি বিপদ মুক্ত হয়েছে? আপনারা বলুন, বিপদ মুক্ত হয়েছেন? আরো বেশি বিপদের দিকে চলে যাচ্ছে। এখন তো মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেবে বলছে, আর রাজ্য সরকার বলছে, বরঞ্চ উল্টে কি বলছে, যে পশ্চিমবাংলায় প্রতিবাদ করবে আমি তার থেকে বড় শত্রু আমার থেকে আর কেউ হবে না। উল্টে আমার বিপদে
পাশে দাঁড়ানো তো দূরের কথা, আমাকে যে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বকলমে, সেই বিজেপিকে এরা সাপোর্ট করছে। 2011 সালের আগে মুসলমান বিপদে ছিল, মুসলমান ভোট দিলেন। 2011 সালের আগে একজন 100টা চাকরি করলে 4টে মুসলমান খুঁজে পেতেন, আর এখন বিপদ উদ্ধারের নামে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনকেও খুঁজে পাবেন না। আপনার বিপদ উদ্ধার করে দিয়েছে। মানে আপনাদের চাই না যে সরকারি চাকরি করে কি করবে তোমরা, সব টাইম টু টাইম অফিস যেতে হবে, ফিরতে হবে, ওসব কষ্ট করে লাভ নেই। তোমরা ঘরে বসে থাকো, মাচাতে বসে বোম মারামারি প্র্যাকটিস করো। বুঝতে পারছেন খারাপ লাগছে নাকি? আর যে আপনাকে 2011 সালের আগে বিপদ থেকে উদ্ধারের গল্প শুনিয়েছে, তার ভাইপো আমেরিকায় চোখের ট্রিটমেন্ট করতে যাচ্ছে। শোনা কথা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, যেখানে উনি ট্রিটমেন্ট করতে যায় শুনেছি নাকি 1 কোটি টাকা শুধু ফিজ নেয়। ঔষধ দূরের কথা, আমরা তো ট্রিটমেন্ট করতে যাই, হ্যাঁ ফিজ দিতে হয় না, 250, 300, 500। তবে আমিও চাই এটা একটা লিমিট হওয়া দরকার। কাউকে 1000 টাকা ফিজ, 800 টাকা ফিজ, 700 টাকা ফিজ গরিব মানুষ কোথা থেকে পাবে? এটাও একটা প্রাইভেটে হবে, একটা বিল অবশ্য এসেছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। আমার বলার পরে একটা কিছু বোঝে গাধা পানি খাবে কিন্তু একটু গুলিয়ে খাবে, বলার পরে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2025। কিছু পরিবর্তন হয়েছে, তা ওর মধ্যে অনেক ঘাপলা আছে, আগামীতে হবে। যাক, আমরা ভোট দিলাম আমি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, আমার চোখের অপারেশন করার জন্য মেটিয়াপুরিতে আমি গেলাম, এমন ভুল ট্রিটমেন্ট হলো আমার চোখ নষ্ট হয়ে গেল। আর আমি যাকে নিয়ে আসলাম, যে আমাকে বলল তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব, তার দ্বারাই আমার চোখ নষ্ট হয়ে গেল। আর তার ভাইপোর চোখের প্রবলেম হয়েছে, আমেরিকাতে গিয়েছে, শুধু ফিস হচ্ছে 1 কোটি টাকা ঔষধ ছাড়া। তারপরে লাভ কার হলো? ভাইপোর হলো। লাভ কার হলো? ওনার ছেলের হলো। আমার ভাইপো আমার ছেলের আমরা লাভ করতে পারলাম না। তাই সময় এসেছে 2026 ইলেকশন, আমরা আমাদের ছেলের কথা ভাববো, আমরা আমাদের ভাইপোর কথা ভাববো, আমাদের বাচ্চাগুলো স্কুলে গেলে যাতে টিচার পাই তার কথা ভাববো, আমরা হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট ঔষধ যাতে পাই তার কথা ভাববো, আমরা শ্রমের যাতে সঠিক মূল্যায়ন হয় তার কথা ভাববো। শুধু 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে বোঝানো যাবে না। মায়েদের বলছি, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর আপনার ছেলের ভবিষ্যৎ ওই হাতেই মমতা ব্যানার্জি সরকার দাফন করে দিচ্ছে, দাহ করে দিচ্ছে। আপনারা যারা আছেন, বাজারের মাইক লাগিয়েছে, অনেক আওয়াজ যাচ্ছে, সকলকে বলছি আজকে বাড়ি যাবেন, যারা আপনার বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে যাচ্ছে তাদেরকে ডেকে বসাবেন। ক্লাস 4-এর ছেলেকে অঙ্কের বইটা খুলে দেন, 4-5 মাস তো ক্লাস হয়ে গেছে নাকি, অনুশীলন 1 যেটা প্রথম অনুশীলনের অঙ্কের বইটা খুলে দিয়ে অঙ্কটা করতে বলুন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এই হাড়োয়ার, যার নাম কি, এই মল্লিকপুরের মাঠ থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, 100টা ছেলেকে ট্রাই করবেন, 90টা ছেলে দেখবেন ওই ক্লাস 4-এর তার ক্লাসের অঙ্কের অনুশীলন একটাই করতে পারবে না ঠিক করে। কিন্তু মা আপনার হাতে 1000 টাকা মাস গেলে 1200 টাকা গুঁজে দিচ্ছে, আর কি বলছে, দিদি আছে বলেই পাচ্ছে। যেই হাতে আপনাকে 1000 টাকা দিচ্ছে, ওই হাতেই আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু এই সরকার গলাটা টিপে দিচ্ছে। আজকে বাড়ি যাবেন, ক্লাস 5-6-এর বাচ্চাকে ডাকবেন, পেন খাতাটা দিয়ে বলবেন তোর নাম, তোর বাপের নাম, তোর ঠিকানা, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, এটা ইংলিশে লিখে দে। এটা তো বড় কিছু ব্যাপার নয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে, আমি বক্তব্য দিয়াই ছেড়ে দেবো, আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি এত বড় চ্যালেঞ্জ করছি। কার ক্ষতি করছে? বড় লোকের ছেলের, নেতার ছেলের ক্ষতি হবে? নেতার ছেলের ক্ষতি হবে না, লাঠিয়ালের ছেলের ক্ষতি হচ্ছে। এটা যারা মারামারি করছেন, সেই শুভেন্দু কথা শুনে ধর্মীয় স্লোগান তুলে অন্যজনকে মারছেন, বা তৃণমূলের কথা শুনে জয় বাংলা দিয়ে অন্যজনকে মারছেন, তাদের ছেলের কিন্তু আর যারা আমরা 1000-1200 টাকা দিচ্ছে ছাড়বেন না। আমি তো ভাই মায়েদেরকে 5000 টাকা দেওয়ার পক্ষে, 1000-1200-এর পক্ষে নয় ভাই। এই লক্ষ্মীর ভান্ডার যেটা বলছে, আমি 5000 টাকা মায়েরা মাসে পাক তার আমি পক্ষে। 1000 টাকায় কি হবে? হ্যাঁ, তার পরিবর্তে অল্প কিছু মায়েরা কাজ করুক, সেটা আমি চাই। কিন্তু 1000-1200 টাকা দিচ্ছে আর ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিচ্ছে। আপনার ছেলেকে আপনি ঢাড় কাজ করান, 4টে মুরগি পোষেন, গরু পোষেন, ছাগল পোষেন, বিক্রি করে মাসে মাসে টাকা দিচ্ছেন, ফিস দিচ্ছেন, পড়াশোনা করলেন, আপনার ছেলেকে বড় করলেন, মেধাযুক্ত হলো, আপনার ছেলে পরীক্ষায় পাশ করেছে, আপনার ছেলে চাকরি পাচ্ছে না কেন? আপনাকে কিন্তু 1000 টাকা মাসে মাসে দিচ্ছে। আর যার ছেলে
যুক্ত অক্ষর বানান করতে পারেনি, 15 লাখ টাকা মেরে দিচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে। তাহলে 1000 আপনার হাতে দিচ্ছে, আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস এই সরকার করছে। সেইভাবেই তো 26,000 যে চাকরি বাতিল হয়েছে, এটা কাদের দোষ? সম্পূর্ণরূপে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি ভুল বলি আমাকে মামলা দিতে বলবেন মমতা ব্যানার্জি সরকারকে। পুলিশকে একবার দালাল বলেছিলাম, তাই মামলা দিয়ে দিয়েছিল আমাকে। দালাল পুলিশকে দালাল বলেছি, আবার যেই পুলিশকে স্যালুট করার দরকার সেই পুলিশকে আমি স্যালুট করি। দালালকে দালাল বলবো না ভাই? ওকে যতবার আমি দেখতে পাবো দালালি করতে, ততবারই ওকে দালালি বলবো আমি। তাতে আমাকে যদি যতদিন ইচ্ছা জেলে রাখতে বলে জেলে রাখ, আমি তো জেল থেকেও দালাল বলবো ওকে। আমি দালালি করলে আমি দালাল বলবো, নিরপেক্ষ থাকলে তার হয়ে লড়াই করব। অমিতাভ মালিক যে দার্জিলিং এ তাকে গুলি করে খুন করেছিল, তার পক্ষ নিয়ে আমরা কথা বলেছি, তার হয়ে আমরা কথা বলেছি। আমরা বারবার বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ও আপনার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা আমরা প্রথম তুলেছি পশ্চিম বাংলাতে। তাহলে পুলিশের জন্য তো আমরা কথা বলি। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশ আমাদের শত্রু নয়। কিন্তু যে পুলিশ দালালি করে তাকে আমরা দালাল বলবো। যাক, যে বিষয়ে বলছি, এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, সম্পূর্ণরূপে রাজ্য সরকার দায়ী। দুর্নীতি করেছে কাউকে টাকার বিনিময়ে বা অন্য কোনো, মোবাইলটা দাও, অন্য কোনো কিছু বিনিময়ে, কারণ অন্য দাও না, তোমার তো ভিডিও চলছিল, টাইমটা দেখবো আমি। কারণ ঘড়ি একটা তো ঘড়ি দাও, একটা ঘড়ি দাও। অন্য কিছু অবৈধ পন্থার বিনিময়ে চাকরি হলো, আর আপনার বাড়ির ছেলেগুলোর কি হলো, চাকরি বাতিল হয়ে গেল। কিন্তু 1000 টাকা 1200 টাকা টাইম টু টাইম পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনার ছেলে যেটা মাস গেলে যে 30, 35, 40,000 টাকা ইনকাম করার যার ক্ষমতা ছিল, আপনাকে মাস গেলে 1200 টাকা, বছর গেলে বা মাস গেলে 1000 টাকা, বছর গেলে 1200 টাকা, 12,000 টাকা দিয়ে তার ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। যে মাস গেলে 36,000 ইনকাম করবে, তার ভবিষ্যৎটা আপনার হাতে 1000 টাকা দিয়ে ধ্বংস করে দিচ্ছে। তাই মায়েদের বলবো, আজ চিৎকার করতে হবে, আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে যে এই 1000-1200 দিয়ে ভুলে গেলে চলবে না। 26,000-এর মধ্যে 5,004 জন মতো বৈধ শিক্ষক আছে, অবিলম্বে তাদেরকে স্কুলে পৌঁছানো হোক। এবং গ্রুপ ডি, গ্রুপ সি এর মধ্যে যারা বৈধভাবে আছে তাদেরকে স্কুলে পৌঁছানো হোক। এই আওয়াজটা মা বাপ ভাই একসাথে তুলতে হবে। কারণ যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, তারা আজকে তাদেরকে আবার নাকি বলছে আবার নতুন করে এক্সাম দিতে হবে। এই নিয়ে অনেক বিতর্ক। তারা একটা শুধু রাজ্য সরকারকে একটা কথা বলছে, 1 মাস এই ফর্ম ফিল আপটা পিছিয়ে দেওয়া হোক। তাও রাজ্য সরকার কর্ণপাত করছে না। তাদের দাবিকে আমি সমর্থন করি। আমি রাজ্য সরকারকে বলেছি, আজকেও বলছি যে তাদের দাবিটা মেনে 1 মাস ফর্ম ফিল আপটা পিছিয়ে দেওয়া হোক। কারণ সুপ্রিম কোর্টে একটা রিভিউ হয়েছে, এই রিভিউটা কি আসে সেটা দেখা যাক। কিন্তু সেটা তড়িঘড়ি করছে। এর কারণটা কি? উনি গ্রুপ এই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডির কথা বলেছিলেন তো মমতা ব্যানার্জি, কারো চাকরি যাবে না। কিন্তু আজকে দেখুন 26,000-এর চাকরি বাতিল হলো। বৈধ যারা, আপনার আমার বাড়ির গরিবের সন্তান যারা, তারা পড়াশোনা করে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল, তাদের আছে চাকরি বাতিল হয়েছে। তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে বলেছে। অনেকে জ্ঞান দিচ্ছে তারা তো মাস্টার, তারা তো কেন তারা পরীক্ষায় বসতে অসুবিধা কোথায়? কম্পিটিশন ভাই অনেক টাফ হবে। আমি ভলিবল প্লেয়ার ছিলাম, এখানে অনেক ফুটবল প্লেয়ার আজ থাকতে পারে আপনাদের এখানে, ক্রিকেট প্লেয়ার, আমি ভলিবল প্লেয়ার ছিলাম। স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হয়। স্পোর্টস কোটা আগে চাকরি ছিল 2%, আমাদের রাজ্য সরকারের আমলে সেটাও বন্ধ হয়ে গেছে। স্পোর্টস ইউনিভার্সিটি করছে প্রাইভেট। সোমবার আমি বলবো, কান গরম করে দেবো। যদি দুর্ভাগ্য বিধানসভার মধ্যে কি বলছি সেটা তো টিভিতে দেখাই না, ওই জন্য অসুবিধা হয়ে যায়। যদি টিভিতে দেখানো হতো না, আমার কদিন আগে ফুরফুরা শরীফ থেকে এক পীর সাহেব বলেছে সিটের সংখ্যা বাড়বে। আমরা 2021-এর নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল। উনি আজকে বলছেন, আমরা অনেক আগেই বুঝে গেছিলাম। আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের বড় ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল, টিকে থাক, মানুষ তোদের দিকে আর পিছনের দিকে তাকাতে হবে না। আর বাস্তব তো আজকে উনার শুভবুদ্ধির উদয় হয়েছে। অনেক আগেই আমার বড় ভাইজান সে কথা বলে দিয়েছিল। দেখ, বিধানসভা টিভি যদি থাকতো, আমি কি বলছি জানতে পারতেন, আমার এরকম বক্তব্য দিতে আর লাগতো না। ওইটাই ক্যাটিং করে আমাদের ছেলেরা মোড়ে মোড়ে লাগিয়ে আমাদের ভোট প্রচার হয়ে যেত। যাক, সোমবারে আছে একটা স্পোর্টস ইউনিভার্সিটির প্রাইভেট, তার উপরে আলোচনাটা করবে। সোমবারই আমি উত্তর দেবো সেখানে। কিন্তু আমার এখানে বলার কারণ হচ্ছে, আমিও ভলিবল প্লেয়ার ছিলাম। আমাদের মধ্যে থেকে যারা স্পোর্টস কোটায় চাকরি বা পশ্চিমবাংলা রেলে, আপনার সেলে বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যারা এগোতো, তাদেরকে সেই সময় আপনার কম্পিটিশন হতো। ধরুন না 5 জনকে নেবে, 50 জন তো অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লিকেশন তো 50 জন করেছে। তো 50 জনের রেজাল্ট যা আছে, আবার কি পারফর্ম কি করছে সেটা হতো। আমি বলছি 2010 সালে যারা চাকরি পেয়েছে স্পোর্টস কোটায়, হয়তো এখন মামলা হয়ে
চাকরি বাতিল হয়ে গেছে। আবার তাদেরকে যদি বলে তোমরা আবার খেলার তোমার পারফরমেন্স দেখিয়ে ঢুকতে হবে, তাহলে আজকের দিনে যে ছেলেটি পারফর্ম করছে আর 2010-এ যে ছেলেটি পারফর্ম করছে একই হবে? কম্পিটিশনে দাঁড়াতে পারবে? সে তো আর সেই রকম জোয়ানির মতো খেলতে পারবে? তার তো এখন 40 বছরের কাছাকাছি বা 30 বছর বয়স হয়ে গেছে, 35 বছর। আর একটা 18-20 বছরের ছেলে যে পারফর্ম করবে সেটা করতে পারবে কি? তাহলে স্বাভাবিকভাবে সে পিছনে যাবে। তাহলে এই যে 26,000 এরা প্রায় 7 বছর 6 বছর চাকরি করছে, এরা তো অন্য একটা ডিটেলে করছিল, সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে অনেক। তাহলে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এদের পক্ষ নিয়ে যে 15,004 জন যারা আছে, রাজ্য সরকার দায় স্বীকার করে স্যালেন্ডার হোক রিভিউতে হয়ে এদের ওএমআর শিট 22 লক্ষ পাবলিশ করুক, এবং সেখান থেকে এদের যারা বৈধপন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের আবার স্কুলে পাঠানো হোক, এই দাবি আমরা করছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় দুটো আছে, একটা পরিযায়ী শ্রমিকদের উপরে জুলুম অত্যাচার। আমি যখন এখানে বসেছিলাম আমাকে বেশ কিছু কাগজ দিয়েছে, দিয়ে বলছে এর উপরে আপনার সই স্ট্যাম্প মেরে দিলে, ওরা বোম্বাইয়ে থাকে,